আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে ভৌত আলোক বিজ্ঞানের লেকচার 4 পড়েছিলাম। তো ওইখানে আমি আপনাদেরকে লাস্ট যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে আপনার একক চিরের দরুন যে অপবর্তন সেটা। সো আমরা আজকে ওই একক চিরের দরুন অপবর্তন দিয়ে শুরু করব এবং আজকে এই চ্যাপ্টারের কনসেপচুয়াল যে জিনিসপত্রগুলো আছে, থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো, সেগুলো আমরা পড়ে শেষ করব। সো একটু একক চিরের দরুন অপবর্তনের যে রিভিউ, সেই রিভিউটা দিব এবং সেখান থেকে আমি আগে আপনাদেরকে ম্যাথ করাবো যে একক তীরের চিরের দরুন যে অপবর্তনটা হয় সেটা সংক্রান্ত কি কি রকম ম্যাথ থাকে। আমি এরকম দুইটা ম্যাথ করাবো আজকে আপনাদেরকে। সুতরাং চলেন গত ক্লাসে যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। এই যে যদি একটা একক চির থাকে তাহলে একক চিরের জন্য আমার একটা কেন্দ্রীয় চরম হবে। কেন্দ্রীয় চরমটা বিস্তৃত থাকবে শূন্যের দুই পাশে, একদিকে ল্যামডা আরেকদিকেও ল্যামডা পর্যন্ত। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যে এই যে প্লাস মাইনাসের ব্যাপার নাই, কারণ আলোটা চারদিকেই ছড়িয়ে পড়ে। তো নিচের দিকেও ল্যামডা পথ পার্থক্য তৈরি হবে, উপরের দিকেও ল্যামডা পথ পার্থক্য তৈরি হবে। এখানে আবার সেই হচ্ছে আপনার গণিতের সংখ্যা রেখার মতো চিন্তা করেন না যে ভাইয়া ডান দিকে ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা, বাম দিকে কেন মাইনাস ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 3 ল্যামডা হইল না। এইটা ভুলেও চিন্তা করেন না, কারণ এখানে আমরা পথের পার্থক্য দেখতেছি, ম্যাগনিটিউডটা দেখতে পাচ্ছি। ওকে, এখন দেখেন এখানে আমি কিছু জিনিসপত্র বলছিলাম ক্লিয়ারলি যে অবম বা অন্ধকারের জন্য ডি সাইন থিটা সমান এন ল্যামডা হবে, যেখানে এন এর মান কিন্তু 0 থেকে শুরু হবে না, এন এর মান 1 থেকে শুরু হবে। কেন? কারণ যদি পথ পার্থক্য 0 হয় সেক্ষেত্রে আমরা কেন্দ্রীয় চরম পাবো। আর আমরা যখন চরম বা উজ্জ্বল দেখব, সেই চরম বা উজ্জ্বলে ডি সাইন থিটা সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2 আসবে, যেখানে আবার এন এর মান 1 থেকেই শুরু হবে। কেন? কারণ ল্যামডা বাই 2টা সেটা চরম, কেন্দ্রীয় চরমের মধ্যে পড়ে গেছে। তাহলে আমরা শুরু করব কোথা থেকে? 3 ল্যামডা বাই 2 থেকে। সো এই চিত্রটা আমি আরেকবার দেখাচ্ছি এই কারণে, একক চিরের দরুন অপবর্তনের ম্যাথগুলো যদি ঠিক মতো বুঝতে হয় আপনাকে এই চিত্রটা অতি অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, এখন চলেন, আমি বলছিলাম যে এইখান থেকে আমি আপনাদেরকে দুটো ম্যাথ করাবো। তাহলে আমরা আগে প্রথম যে গাণিতিক সমস্যা সেটা লিখি। প্রবলেম 1। এক নাম্বার গাণিতিক সমস্যা হচ্ছে একটি ফ্রনহফার শ্রেণীর একক চিরের দরুন অপবর্তন পরীক্ষায় 5600 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। আমরা ফ্রনহেফার শ্রেণীর একক চিরের দরুন অপবর্তন পরীক্ষায় 5600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করছি। প্রথম ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ যেটা, এই অপবর্তন কোণ নির্ণয় করতে বলা হয়েছে। যেখানে চির যেটা আছে সেই চিরের বিস্তার দেওয়া আছে 0.22 মিলিমিটার, মানে চিরটা 0.22 মিলিমিটার জুড়ে আছে, চিরের বেধটা হচ্ছে 0.22 মিলিমিটার। এখন দেখেন আমরা যখন এটাকে সলভ করতে যাব, খেয়াল করেন আমার এখানে কি লাগবে, প্রথম ক্রমের অন্ধকার পট্টি লাগবে। তাহলে অন্ধকারের জন্য কন্ডিশনটা কি পড়ছিলাম আমরা, দেখেন অবম বা অন্ধকারে ডি সাইন থিটা সমান এন ল্যামডা, প্রথম ক্রমের জন্য এন এর মান 1 হইতে হবে। তাহলে আমরা জানি অন্ধকার পট্টির জন্য
ডি সাইন থিটা সমান এন ল্যামডা। এখন এন এর মান যদি 1 হয় প্রথম ক্রম, ডি এর মান 0.22 মিলিমিটার, মানে 0.22 ইন্টু 10⁻³ মিটার। তারপর ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত দেওয়া আছে, 5600 অ্যাংস্ট্রম, 5600 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কিন্তু 10⁻⁻10, সো 5.6 ইন্টু 10⁻⁷ মিটার। সো এখন তাহলে আমরা ডি সাইন থিটা সমান যদি এন ল্যামডা জানি, সেখান থেকে সাইন থিটা সমান কি আসবে, এন ল্যামডা বাই ডি আসবে। তাহলে এন হচ্ছে 1, ল্যামডা হচ্ছে 5.6 ইন্টু 10⁻⁷, ডি 0.22 ইন্টু 10⁻³ ক্যালকুলেশন যদি করি থিটায়ের যে মানটা আসবে, এটা আসবে, একটু ক্যালকুলেট করে দেখি, 0.145 ডিগ্রি অলমোস্ট। দেখেন তাহলে প্রথম ক্রোনেমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণটা খুবই কম, মাত্র 0.145 ডিগ্রি। এটা যাচ্ছে হচ্ছে আমাদের প্রথম প্রবলেমটা আজকের। এরপর আসেন প্রবলেম 2 এ যাব, 2 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে একটি একক চিরের বেধ চিরের বেধ মানে ডি 2 মাইক্রোমিটার, 2 মাইক্রোমিটার। এই চিরটিকে যদি পাঁচ 5600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হয়, তাহলে সর্বোচ্চ কত ক্রমের অবম বা অন্ধকার পাওয়া যাবে। প্রশ্নটার দিকে আমরা একটু খেয়াল করি। আমরা একটা একক চিরের বেধ নিয়েছি 2 মাইক্রোমিটার, তাহলে বেধ মানে কি ডি, এটা হচ্ছে 2 মাইক্রোমিটার, মাইক্রোমিটার 2 ইন্টু 10⁻⁶ মিটার। এখন খেয়াল করেন আমাদের অবম বা অন্ধকারের জন্য লাগবে, তাহলে অবম বা অন্ধকারের জন্য ডি সাইন থিটা সমান এন ল্যামডা। এখন দেখেন আমাদের কিন্তু ল্যামডাও দেওয়া আছে 5600 অ্যাংস্ট্রম, তার মানে 5.6 ইন্টু 10⁻⁷ মিটার, এটাও জানা আছে। এইবার প্রশ্নটা হচ্ছে আমাকে বের করতে হবে কি এনটা, কত ক্রম। আমাদের তাহলে এখান থেকে বের করতে হবে এন এর মানটা। এখন এন এর মানটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে কোশ্চেন। দেখেন একটা জিনিস, আমি আপনাদেরকে একটু ডায়াগ্রামেটে গেলে একটা জিনিস দেখাবো। একটা একক চির যদি কোথাও থাকে, ধরেন এটা একটা একক চির। এখন আমি আপনাদেরকে অপবর্তনের যখন ডেফিনেশন বা সংজ্ঞাটা দিয়েছিলাম, অপবর্তনের ডেফিনেশন বা সংজ্ঞাটা কি, যে আলোকরশ্মি যখন কোনো চির এর ধার ঘেঁষে যাবে, ধরেন এই চিরের ধার ঘেঁষে যখন যাচ্ছে আলোকরশ্মি, সে তখন বেঁকে যাচ্ছে। এখন ম্যাক্সিমাম কতটুকু আলোকরশ্মি বাঁকতে পারে, দ্যাট ইজ এ কোশ্চেন, যে আলোকরশ্মি ম্যাক্সিমাম কতটুকু বাঁকবে। দেখেন এইভাবে বাঁকলো, একটা থিটা হলো, আরও বাঁকলো, এভাবে আলোকরশ্মি বাঁকতে বাঁকতে ম্যাক্সিমাম কিন্তু সে 90 ডিগ্রিতে বাঁকতে পারে। 90 ডিগ্রির বেশি বাঁকলে সেটা কিন্তু আর অপবর্তন থাকে না। জিনিসটা খেয়াল করেন,
আলোক রশ্মি যখন বাঁকতেছে, প্রতিসরণের কনসেপ্ট থেকে যদি আমরা চিন্তা করি, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যদি যায়, প্রতিসরণে 90 ডিগ্রির বেশি কিন্তু হলেই সেটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যায়, আমরা পড়ছি। এখন তাহলে বাঁকলে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলে বাঁকতে পারে? বাঁকলে ম্যাক্সিমাম সে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকতে পারে। তাহলে সর্বোচ্চ যে কোণে সে বাঁকতে পারে, সর্বোচ্চ যে অপবর্তন কোণটা হবে, এই থিটাটা ম্যাক্সিমাম হবে 90 ডিগ্রি। 90 ডিগ্রির থেকে বেশি বাঁকা পসিবল না, কারণ 90 ডিগ্রির থেকে বেশি বাঁকলে সেটা আমার আর কি থাকবে না, অপবর্তন থাকবে না, সেটা তখন আর বাঁকা হলো না, সেটা কি প্রথম মাধ্যমে ফেরত আসা হলো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে গেল। সো আমরা খেয়াল রাখবো যে যদি একক চিরের দরুন অপবর্তন হয়, সর্বোচ্চ পরিমাণ আলো বাঁকতে পারবে থিটা সমান কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। তাহলে যদি 90 ডিগ্রিতে বাঁকে, আমাদের এই থিটার মানটা 90 ডিগ্রি, এন এর মানটা বের করতে হবে। তাহলে এন সমান ডি সাইন থিটা ডিভাইডেড বাই ল্যামডা। ডিটা কত? 2 ইন্টু 10⁻⁶। সাইন থিটার মান 90 ডিগ্রি, ল্যামডার মান 5.6 ইন্টু 10⁻⁷। সো এখান থেকে আমরা যদি এন এর মানটা বের করি, তাহলে এন এর মানটা যেটা আসবে, উপরে থাকতেছে হচ্ছে আমাদের 20 ডিভাইডেড বাই 5.6। 20কে যদি আমরা 5.6 দ্বারা ভাগ করে দেই, 20 ডিভাইডেড বাই 5.6, 3.57। এখন দেখেন, আমরা যখন ক্রম চিন্তা করতেছি, 3.57 ক্রম তো হতে পারবে না, তাহলে সর্বোচ্চ তৃতীয় ক্রমের অপবর্তন পাওয়া যাবে। তাহলে সর্বোচ্চ তৃতীয় ক্রমের অবম বা অন্ধকার পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের একক চিরের দরুন অপবর্তনের দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই টাইপের প্রবলেমগুলোই সাধারণত আসবে পরীক্ষায়। এখন আমরা নেক্সট যে কনসেপ্টটা পড়ব সেটা হচ্ছে পোলারাইজেশন বা সমবর্তন। সো আমরা প্রথমে আগে দেখব পোলারাইজেশন বা সমবর্তন কাকে বলে। এখন প্রশ্নটা হচ্ছে, আলোক রশ্মি এক দিক ধর্মী করাকে আমি বলছি পোলারাইজেশন বা সমবর্তন। এখন তাহলে এক দিক ধর্মী কিভাবে করবে? এটা একটা বিগ কোশ্চেন, যে একটা আলোকে আপনি কিভাবে এক দিক ধর্মী করবেন। চলেন আমরা জিনিসটা একটু আগে বোঝার চেষ্টা করি যে পোলারাইজেশনটা আসলে কি বুঝায়। এটুকু বুঝলে বাকি কাজটুকু খুব সহজ হয়ে যাবে, আর এটুকু না বুঝলে বাকি কাজটুকু প্রচণ্ড জটিল থাকবে। সুতরাং আমি আগে আপনাদেরকে পোলারাইজেশনটা এক্সাম্পল আকারে দেখাবো। আমি পোলারাইজেশনটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অন করে একটু ওকে। সো দেখেন, আমি এখন পোলারাইজেশনের যে ঘটনাটা, এই ঘটনাটা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো আগে, যে পোলারাইজেশনে কি ঘটে অ্যাকচুয়ালি। দেখেন আমার হাতে একটা চিরুনি আছে, এই যে চিরুনিটা, চিরুনিতে অনেকগুলো দাঁত আছে না? তাহলে এই যে দাঁতগুলা যে আছে, একটা জিনিস খেয়াল করেন, আমার হাতে এটা একটা কাগজ, এই কাগজটার একটা সমতল হিসেবে চিন্তা করি, কাগজটা একটা সমতল হিসেবে চিন্তা করি। খেয়াল করেন, কাগজটা যদি চিরুনির দাঁতের যে তলটা, দাঁতের যে গ্যাপ,
এই কাগজের তলটা যদি দাঁতের গ্যাপের সঙ্গে একই তলে থাকে তাহলে কিন্তু এই কাগজটা পাস করতে পারতেছে। খেয়াল করেন, এই কাগজটা এদিক দিয়ে আসতেছে, আসার পরে চিরুনির দাঁত যে তলের বরাবর আছে সেই তল বরাবর যদি কাগজটা থাকে এটা পাস করে গেল, আটকালো না। কিন্তু যদি কাগজটা এইভাবে লম্বভাবে আসে, এই যে চিরুনির দাঁতে এটা কি আটকে যাবে না? সে কি পাস করতে পারবে? পারবে না। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কাগজটা যদি এইখানে হরাইজন্টালি থাকে, চিরুনির দাঁতগুলো আছে কিভাবে? হরাইজন্টালি। কাগজটাও আছে হরাইজন্টালি, তাহলে হরাইজন্টাল যেটা সেটা পাস করলো, আর ভার্টিক্যালটা কি আটকে গেল না? সুতরাং আলোকে আমি যদি দুইটা কম্পোনেন্ট বা উপাংশে ভাগ করি, দুইটা তল বরাবর উপাংশে ভাগ করি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ বা হরাইজন্টাল, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ বা ভার্টিক্যাল, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা আটকানো যাবে। হরাইজন্টাল, এই যে দেখেন হরাইজন্টালটা আমি আটকে দিতে পারবো যদি এই ছিদ্রগুলো থাকে ভার্টিক্যালি। ছিদ্রটা ভার্টিক্যালি থাকলে হরাইজন্টাল কম্পোনেন্ট আটকে যাবে। আর যদি ছিদ্রটা থাকে হরাইজন্টালি তাহলে কিন্তু এই ভার্টিক্যাল কম্পোনেন্ট আটকানো যাবে। সুতরাং একটা কম্পোনেন্টকে আটকে আর একটা কম্পোনেন্টকে পাস করতে দিচ্ছি। খেয়াল করেন, আবার বলতেছি, ধরেন চিরুনিটা নাই, চিরুনি নাই, এখান থেকে যে আলোটা যাচ্ছে, আমার দিক থেকে যে আলোটা যাচ্ছে পুরোটাই আপনাদের দিকে যেতে পারছে, বাট আমি সামনে একটা চিরুনি রাখলাম, চিরুনি এইভাবে ধরলাম। খেয়াল করেন, এইভাবে চিরুনি ধরলে ছিদ্রগুলা কিভাবে আছে? ভার্টিক্যালি আছে। তাহলে শুধুমাত্র এখন ভার্টিক্যাল যে কম্পোনেন্ট উলম্ব উপাংশ পাস করতে পারতেছে, অনুভূমিক উপাংশকে আটকে পড়লো না। তাহলে এই পাশে চিরুনির এই পাশটায় সকল আলো কোন কম্পোনেন্টের? ভার্টিক্যাল কম্পোনেন্টের। এই পাশে কোনো হরিজন্টাল কম্পোনেন্ট আর নাই। তাহলে আলোকরশ্মি কি হয়ে গেল? একদিকধর্মী। হরিজন্টাল ভার্টিক্যাল থেকে যে কোনো একটা কম্পোনেন্টকে আমি আলাদা করে ফেললাম। এই যে আলোকরশ্মি একদিকধর্মী করে ফেলছি, এটাকেই বলা হয় পোলারাইজেশন বা সমবর্তন। সো এই যে পোলারাইজেশন বা সমবর্তনের জন্য আমার এরকম খুবই সরু ছিদ্র দরকার হবে, খুবই সরু। কত সরু? এই ছিদ্রগুলা সাধারণত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য হয় মানে ন্যানোমিটারে 400 থেকে 700 ন্যানোমিটার হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে অ্যাকচুয়ালি 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার। সো আমার তাহলে এই চিরগুলো হইতে হবে মাইক্রোমিটারে। যদি মাইক্রোমিটারে আমি কোনো চির নিতে পারি, সেই চিরের মধ্য দিয়ে যদি আলোটাকে প্রবেশ করাই, একটা উপাংশ চির দিয়ে পাস করবে। যদি চিরটা ভার্টিক্যালি থাকে, ভার্টিক্যাল কম্পোনেন্ট বা উপাংশ পাস করবে, হরিজন্টালটা আটকা পড়বে। আর যদি চিরটা হরিজন্টালি রাখি তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা পাস করবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট আটকা পড়বে। এইভাবে অ্যাকচুয়ালি আলোক রশ্মিটাকে কি করা যায়? এক দিক ধর্মী করা যায়। এই যে আলোক রশ্মিকে আমরা এক দিক ধর্মী করছি, এই ঘটনাটার নামই কি? পোলারাইজেশন বা সমবর্তন। চলেন এখন আমরা ডিটেইলসটা গাণিতিকভাবে দেখি। সো এই যে আমরা বলছিলাম যে আলোক রশ্মিকে একদিকধর্মী করাকে পোলারাইজেশন বা সমবর্তন বলে। ধরেন আলো, কোথাও আপনি আলো রাখছেন, এটা হচ্ছে আলো। এখন এই আলোর কয়টা কম্পোনেন্ট? দুইটা, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল, দুইটা উপাংশ। পোলারাইজার বা সমবর্তকটা এই যে এইভাবে যদি রাখি, ভার্টিক্যালি যদি রাখি, তাহলে আমার শুধু এই ভার্টিক্যাল কম্পোনেন্টে এটার মধ্যে পাস করতে পারবে। ভার্টিক্যাল কম্পোনেন্টে এদিকে পাস করলে এইখানে আলোটা শুধুমাত্র উলম্ব উপাংশ পাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এক দিকধর্মী হয়ে যাওয়া। আর যদি ঘটনাটা এরকমভাবে থাকে, আলোর দুইটা উপাংশ আছে, পোলারাইজার বা সমবর্তকটা আছে আমার হরিজন্টালি, এইভাবে হরিজন্টালি আছে, এটাকে বলা হয় পোলারাইজার বা সমবর্তক ফালি। এটা হরিজন্টালি যদি থাকে তাহলে আমার শুধুমাত্র হরিজন্টাল কম্পোনেন্টটা আমার এই পাশে আসবে। সুতরাং এই যে তাহলে আমরা আলোক রশ্মি এইভাবে হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা কম্পোনেন্টকে আমরা আলাদা করে ফেলতে পারি। সুতরাং এই যে পোলারাইজেশন বা সমবর্তন দ্বারা বোঝায় আলোর যে কোনো একটা উপাংশকে আমরা আলাদা করব, হয় হরিজন্টালটা আলাদা করব অথবা ভার্টিক্যালটা আলাদা করব। এখন আমরা এইখানে এই যে হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট যে আলাদা করতেছি, এটার গাণিতিক এক্সপ্লেনেশনগুলো দেখব, যে গাণিতিকভাবে এখানে কিভাবে তীব্রতা বিস্তার এগুলা চেঞ্জ হচ্ছে, সেগুলো আমরা এখন একটা একটা করে দেখব ইনশাল্লাহ। সো চলেন শুরু করা যাক। আমরা
প্রথমেই যেটা করব, একটা অসমবর্তিত আলো নিব। শুরুতে কি নিব? অসমবর্তিত আলো নিব। তাহলে চলেন প্রথমে আমরা একটা অসমবর্তিত আলো নিই। একটা অসমবর্তিত আলোর মধ্যে সব ধরনের আলো আছে। এই যে দেখেন একটা অসমবর্তিত আলো সব ডিরেকশনে এসে কম্পিত হচ্ছে। এটা হচ্ছে অসমবর্তিত আলো। তাহলে এই অসমবর্তিত আলোটাকে আমরা যদি চিন্তা করি, এই আলোটার বিস্তার যদি এ আই হয়, বিস্তার এ আই, তাহলে এইটার কয়টা উপাংশ আছে? দুইটা, হরিজন্টাল ভার্টিক্যাল। এখনকার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আলো এটা কিন্তু নিরপেক্ষ একটা জিনিস। আলোটা কি নিরপেক্ষ? আলো যদি নিরপেক্ষ হয়ে থাকে তাহলে তার অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ দুইটার মান সমান হওয়ার কথা। তাহলে অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ দুইটাই যদি সমান হয়, দুইটাই 45 ডিগ্রি কোণে থাকবে। একটা ভেক্টরের দুইটা সমান উপাংশ অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল টোটাল ক্রিয়েট করবে এবং প্রত্যেকে ভেক্টরটার সঙ্গে 45 ডিগ্রি কোণেই থাকবে। তাহলে আমার হরিজন্টাল কম্পোনেন্টটা সেটা হচ্ছে এ আই কস 45 ডিগ্রি, মানে এ আই বাই √2। একইভাবে ভার্টিক্যাল কম্পোনেন্টটা এ আই সাইন 45 ডিগ্রি, মানে হচ্ছে এ আই বাই √2। এখন এই যে অসমবর্তিত আলোর যে তীব্রতা, আমরা কি জানি? তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে তীব্রতা আই আই সরাসরি বিস্তার এ আই এর বর্গের সমানুপাতিক। তাহলে আই আই ইকুয়ালস টু কে একটা সমানুপাতিক ধ্রুবক এ আই স্কোয়ার। সুতরাং এই ছিল অসমবর্তিত আলোর জন্য গাণিতিক বিষয়গুলা। সো এই আই আইটা হচ্ছে আমাদের অসমবর্তিত আলোর তীব্রতা। আমি লেখাগুলোকে একটু উপরে উঠাই নিচে জায়গা বের করার জন্য। তাহলে বাম পাশে যে আই আইটা দেখতে পাচ্ছি, এই আই আই এটা হচ্ছে অসমবর্তিত আলোর তীব্রতা। এখন আমি এখানে একটা সমবর্তক ফালি রাখবো, একটা পোলারাইজার বা সমবর্তক ফালি রাখবো, এবং পোলারাইজার বা সমবর্তক ফালিটা আমি উলম্বভাবে রাখলাম, ভার্টিক্যালি রাখলাম। এই যে এটা হচ্ছে পোলারাইজার বা সমবর্তক ফালি, সেটা কিভাবে রাখছি? উলম্বভাবে। তাহলে এই যে এইটাকে আমরা বলবো পোলারাইজার বা সমবর্তক, পোলারাইজার বা সমবর্তক ফালি। এখন একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, আমি যেহেতু পোলারাইজার স্লিটটা ভার্টিক্যালি রাখছি, তাহলে আমার এইখানে যে আলোটা ছিল এটার কোন উপাংশ যাবে? হরিজন্টাল না ভার্টিক্যাল? অনলি ভার্টিক্যাল কম্পোনেন্টটা যাবে। এই যে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, এখানে যে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা এখান থেকে পাস করতে পারবে। যে দেখেন ভার্টিক্যাল কম্পোনেন্টটা এইটার মধ্য দিয়ে সুন্দর মতো যেতে পারবে, হরিজন্টালটা আটকা পড়বে ওই যে চিরুনি দিয়ে যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা এইদিকে চলে আসলো। এখন ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি এই পাশে চলে আসে, এইটার বিস্তার কত? এ আই বাই √2। তাহলে এইখানে এসে তীব্রতা যেটা হবে আই জিরো ইকুয়ালস টু প্রপোর্শনের টু এ আই স্কোয়ার বাই 2। তাহলে আই জিরো সমান কে এ আই স্কোয়ার বাই 2, কিন্তু কে এ আই স্কোয়ার সমান আই আই, তাহলে আই আই বাই 2 হয়ে যাচ্ছে। সুতরাং একটা জিনিস খেয়াল করেন, এই আই জিরোটা এটা কি আর অসমবর্তিত আলো না সমবর্তিত আলো? এটা হচ্ছে সমবর্তিত আলোর তীব্রতা। এখন আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম সমবর্তিত আলোর তীব্রতা অসমবর্তিত আলোর তীব্রতার অর্ধেক।
সমবর্তিত আলোর তীব্রতা অসমবর্তিত আলোর তীব্রতার কি হয়, অর্ধেক হয়। এটা আমরা শিখলাম, ঠিক আছে। এখন দেখেন, আমি একটা পোলারাইজার দিয়ে আমরা কি করছি, আলোক রশ্মিটাকে আইদার হরিজন্টাল অথবা ভার্টিক্যাল কম্পোনেন্ট বা উপাংশটাকে নিছি। আমরা এখন আর একটা পোলারাইজার আনবো আলোটাকে বিশ্লেষিত করার জন্য। সো সেকেন্ড পোলারাইজার বা এটাকে বলা হয় অ্যানালাইজার বা বিশ্লেষক। তাহলে সেকেন্ড যেটাকে আনা হয় এটাকে বলা হয় দ্বিতীয় পোলারাইজার বা অ্যানালাইজার বা বিশ্লেষক। সো এটার নাম হচ্ছে দ্বিতীয় পোলারাইজার বা অ্যানালাইজার বা বিশ্লেষক। সো তাহলে দ্বিতীয় পোলারাইজার বা অ্যানালাইজার বা বিশ্লেষক। ওকে, তাহলে দেখেন আমার একেবারে শুরুতে বিস্তারটা কত ছিল, এআই। এই যে এআইটা যেটা ছিল এটা ছিল বিস্তার, এটা ছিল অসমবর্তিত আলোর জন্য বিস্তার। এখন খেয়াল করেন আমাদের যে দ্বিতীয় পোলারাইজার বা অ্যানালাইজার বা বিশ্লেষকটা ছিল এইটার মধ্যে দিয়ে আলোকরশ্মিটা পাস করবে, বের হয়ে আসবে। দেখেন কিভাবে বের হবে সেটা এখন দেখব। আমাদের এই যে এআই বাই রুট টুটা আছে, এই এআই বাই রুট টুটা এইখানে আসছিল। এই এআই বাই রুট টুটা যদি এখানে এসে আপতিত হয়, এই যে খেয়াল করেন আপতিত হলো, কত কোণে আপতিত হচ্ছে, থিটা কোণে। তাহলে এই থিটা যে কোণটা, এইখানকার কোণটা যদি থিটা হয়ে থাকে, এই থিটা কোণের একটা নাম আছে। এই থিটাটাকে বলা হয় আলোক অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ। কেন এটাকে আলোক অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ বলা হয় সেটা বলে দিচ্ছি। এই যে থিটা, এই থিটাটা হচ্ছে আলোক অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ। থিটা হচ্ছে আলোক অক্ষের সাথে উৎপন্ন কোণ। কেন থিটাটাকে আলোক অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ বলা হয় সেটা একটু বুঝিয়ে বলি। এই যে দেখেন প্রথমবার আলোটাকে আমরা যে পোলারাইজার দিয়ে পাস করতে দিচ্ছিলাম, এই পোলারাইজারটা প্রথমবার একটা পোলারাইজার দিয়ে আমরা আলোক রশ্মিকে পাস করতে দিচ্ছিলাম। তাহলে এই যে পোলারাইজারটাকে আমরা যদি এখানে নিয়ে আসি, এই প্রথম পোলারাইজারটাই অ্যাকচুয়ালি আলোক অক্ষ। কেন এটা আলোক অক্ষ? কারণ হচ্ছে এই অক্ষ বরাবর আলোটা পাস করতে পারতেছে, এই অক্ষ বরাবর আলোটা বের হতে পারতেছে। তাহলে দেখেন এই যে এটা আলোক অক্ষ, তাহলে আলোক অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ কত, থিটা। এই জন্য এটাকে বলা হয় আলোক অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তাহলে দেখেন থিটাটা হচ্ছে কি আলোক অক্ষের সঙ্গে উৎপন্ন কোণ। আপনারা সব সময় মাথায় রাখবেন প্রথম পোলারাইজার এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আলোক অক্ষ। কারণ কি প্রথম পোলারাইজারের মধ্য দিয়েই আলোটা পাস করতে পারতেছে। তাহলে এই যে প্রথম পোলারাইজার যেটা যে বরাবর আছে ওটা হচ্ছে আমাদের আলোক অক্ষ। তাহলে আলোক অক্ষের সঙ্গে উৎপন্ন কোণটা থিটা। এখন দেখেন এআই বাই রুট টুর যে উপাংশটা আমাদের অ্যাকচুয়ালি এই যে অ্যানালাইজার বরাবর আছে, দেখেন গ্যাপ যেদিকে, এই গ্যাপ বরাবর উপাংশটা বের হয়ে যেতে পারবে। তাহলে এআই বাই রুট টুর যে উপাংশটা এখান থেকে পাস করবে সেটা কত, এআই বাই রুট টু কস থিটা। তাহলে এইখানে যে তীব্রতা, চূড়ান্ত তীব্রতা আই হবে আই ইজ প্রপোর্শনেট টু এআই স্কোয়ার বাই টু কস স্কোয়ার থিটা। তাহলে আই ইকুয়ালস টু কে এআই স্কোয়ার বাই টু কস স্কোয়ার থিটা। কিন্তু কে এ স্কোয়ার বাই টু সেটাকে আই জিরো বলে ফেলছি, তাহলে আই সমান আই জিরো কস স্কোয়ার থিটা। এখন এই যে আই সমান আই জিরো কস স্কোয়ার থিটা এটাকে বলা হয় ম্যালাসের সূত্র। এটা একটা নাম আছে, এটার নাম ম্যালাসের সূত্র। সুতরাং এইভাবে অ্যাকচুয়ালি আলোর সম্পূর্ণ সমবর্তনটা আসে। এখন এইখানে আমরা কিছু সিলি মিস্টেক করে ফেলি, এইটুকু মাথায় রাখলে আপনাদের আলোর সমবর্তন ইনশাল্লাহ কোথাও কোনো ম্যাথে আটকাবেন না। বাট আমরা কিছু সিলি মিস্টেক করে, আমি সেই মিস্টেকগুলো দেখাচ্ছি একটা একটা করে। প্রথমে আই আই যেটা ছিল, এই আই আইটা ছিল অসমবর্তিত আলোর তীব্রতা।
এ আই অসমবর্তিত আলোর বিস্তার, I0 সমবর্তিত আলোর তীব্রতা, আর চূড়ান্ত আই যেটা, এটা হচ্ছে বিশ্লেষিত আলোর তীব্রতা। সুতরাং এই প্যারামিটারগুলোর মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কগুলো একটা একটা করে আবার বলে দিই। I0 সমান II/2, এটা হচ্ছে একটা সমীকরণ। যে আমাদের অসমবর্তিত আলোর তীব্রতার অর্ধেক হচ্ছে সমবর্তিত আলোর তীব্রতা, আর বিশ্লেষিত আলোর যে তীব্রতা I সমান I0 cos স্কয়ার থিটা। এখন I0টা যেহেতু I/2, এই যেভাবে লেখা যায়। সো এখন এই জিনিসগুলো মাথায় থাকলে ইনশাল্লাহ সমবর্তনে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। সো তাহলে এখন আমরা এখান থেকে একটা ছোট্ট ম্যাথ করে ফেলি যে এখান থেকে কি রিলেটেড প্রশ্ন থাকতে পারে। চলেন আমরা আজকে তাহলে প্রবলেম নাম্বার 3-এ যাব। প্রবলেম 3। একটা সমবর্তন পরীক্ষায় বিশ্লেষক যেটা আছে, এইটা আলোক অক্ষের সাথে 60 ডিগ্রি যদি কোণে থাকে, বিশ্লেষিত আলোর তীব্রতা অসমবর্তিত আলোর তীব্রতার শতকরা কত ভাগ। প্রশ্নটা খেয়াল করেন, একটা সমবর্ত পরীক্ষায় বিশ্লেষকটা আলোক অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আছে, তার মানে বিশ্লেষক যদি 60 ডিগ্রি কোণে থাকে, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এখন জিজ্ঞেস করছে বিশ্লেষিত আলোর তীব্রতা, তার মানে আই, ম্যালাসের সূত্র অনুযায়ী আই সমান I0 cos স্কয়ার থিটা, I0 cos স্কয়ার 60 ডিগ্রি। তাহলে I0 cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইন্টু 1/4। কিন্তু খেয়াল করেন I0 কি অসমবর্তিত আলো না I0 সমবর্তিত আলো? সমবর্তিত আলো। আবার আমরা কি জানি, I0 অসমবর্তিত আলোর তুলনায় তীব্রতাটা অর্ধেক, II/2। তাহলে এটা হবে II/2 ইন্টু 1/4, সো 1/8 ইন্টু II। তাহলে খেয়াল করে দেখেন যে বিশ্লেষিত আলোর তীব্রতাটা এইটা হচ্ছে অসমবর্তিত আলোর তীব্রতার 1/8 টাইমস, 8 ভাগের 1 ভাগ। তাহলে আই আমরা এইভাবে লিখতে পারি না, 1/8 ইন্টু 100% অফ II, তার মানে হচ্ছে 12.5% II। তার মানে অসমবর্তিত আলোর তীব্রতার শতকরা 12.5 ভাগ হচ্ছে বিশ্লেষিত আলোর তীব্রতা। সুতরাং আমরা অ্যান্সারটা দিব বিশ্লেষিত আলোর তীব্রতা অসমবর্তিত আলোর তীব্রতার শতকরা 12.5 ভাগ। আপনাদের অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষার জন্য এই চ্যাপ্টারে আর কিছু দরকার নাই,
কিন্তু এইখান থেকে একটা টপিক আছে যেটা অ্যাডমিশন টেস্টে যেখান থেকে কোশ্চেন থাকে, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখান থেকে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার ব্রিউস্টারের সূত্র বা প্রতিফলনে আলোর সমবর্তন। আমরা যখন আলোর প্রতিফলন করি, প্রতিফলনেও আলোর সমবর্তন হতে পারে, সেখান থেকে একটা ব্রিউস্টারের সূত্র আছে, আমি সেই সূত্রটা আলোচনা করে দিচ্ছি। প্রতিফলনে আলোর সমবর্তন। তাহলে আলোকরশ্মির একটা ধর্ম হচ্ছে যখন আলোকরশ্মি প্রতিফলিত হবে, প্রতিফলনেও সমবর্তন হতে পারে, কিন্তু পার্টিকুলার একটা সিনারিওতেই কেবলমাত্র সমবর্তন হবে। সেই পার্টিকুলার সিনারিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আলোকরশ্মি এসে আপতিত হলো, এই আপতিত রশ্মিটা কি কি হবে, তিনটা ঘটনা ঘটে। আলোকরশ্মি কোনো বিভেদ তলে আপতিত হলে তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে একটা অংশ প্রতিফলিত হয়, একটা অংশ প্রতিসরিত হয়, আর একটা অংশ শোষিত হয়। তাহলে আমার এখান থেকে আলোকরশ্মির একটা অংশ প্রতিফলিত হবে, এটা প্রতিফলিত রশ্মি। একটা অংশ প্রতিসরিত হবে, এটা প্রতিসরিত রশ্মি। আর একটা অংশ শোষিত হবে। এখন একটা জিনিস খেয়াল করি, আমার যে আপতন কোণ এটা যদি ফাই হয়, প্রতিফলন কোণও ফাই হবে, কারণ আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আর এখানে প্রতিসরণ কোণটা আর। এবার দেখেন আলোকরশ্মি যেটা আপতিত হচ্ছে সেটা অসমবর্তিত আলো। তাহলে এখানে কয়টা কম্পোনেন্ট, দুইটা। এটা যদি হরিজন্টাল কম্পোনেন্ট হয়, ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে আমরা ডট দ্বারা সূচিত করি। এই যে দেখেন দুইটা কম্পোনেন্ট, একটা অ্যারো দিয়ে সূচিত করতেছি হরিজন্টাল, আর ভার্টিক্যালটা ডট দিয়ে সূচিত করতেছি। এখন আলোকরশ্মি যখন প্রতিসরিত হবে, প্রতিসরিত রশ্মিতে কখনো সমবর্তন হয় না। এটা কেন হয় না? কারণ তার প্রপার্টি বা ধর্ম সে এটা প্রদর্শন করে যে প্রতিসরিত রশ্মি কখনোই সমবর্তন প্রদর্শন করে না। কিন্তু দেখা যায় প্রতিফলিত রশ্মি সমবর্তিত হয়ে যায়। তাহলে এই যে প্রতিফলিত রশ্মিতে একটা কম্পোনেন্ট থাকবে, আর একটা কম্পোনেন্ট থাকবে না। এখন প্রশ্নটা হচ্ছে কখন প্রতিফলিত রশ্মিটা সমবর্তিত হবে? যদি আলোর প্রতিফলনে প্রতিফলিত রশ্মি সমবর্তিত হতে হয়, তাহলে একটা কন্ডিশন বা শর্ত আছে। সেই কন্ডিশন বা শর্তটা এরকম, এই যে আপতন কোণ যে ফাই এবং প্রতিসরণ কোণ যে আর, ফাই প্লাস আর যদি 90 ডিগ্রি হয়, কেবলমাত্র তখনই প্রতিফলিত রশ্মিটা কি হবে, সমবর্তিত হবে। আবার রিপিট করতেছি, যদি আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মির সমন্বয়ে 90 ডিগ্রি হয়, তাহলেই কেবলমাত্র প্রতিফলিত রশ্মি সমবর্তিত হবে। অন্য কোনো সিচুয়েশনেই প্রতিফলিত রশ্মিটা কি হবে না, সমবর্তিত হবে না। এখন এইখানে এই যে ফাই কোণটা দেখতেছেন, এই ফাই কোণটাকে সমবর্তন কোণ বলবো তখন। কেন? কারণ ফাই কোণে আলোকরশ্মি আপতিত হওয়ার কারণে প্রতিফলিত রশ্মিটা সমবর্তিত হচ্ছে। তাহলে এই ফাই কোণটাকে তখন কি বলা হবে, সমবর্তন কোণ। সুতরাং সমবর্তন কোণের সংজ্ঞাটা আমরা কি দিব, আলোকরশ্মি যে কোণে আপতিত হলে প্রতিফলিত রশ্মি সমবর্তিত হয়, তাকে সমবর্তন কোণ বলে। এখন তাহলে আলোর প্রতিফলনে কখন সমবর্তন হবে, যদি 5 প্লাস আর 90 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা লিখে রাখি আলোর প্রতিফলনে সমবর্তন হলে, কন্ডিশনটা এটা। এবার এই যে 5 প্লাস আর 90 ডিগ্রি, এটার একটা নাম আছে, এটা হচ্ছে ব্রিউস্টারের সূত্র। এই সূত্রটা ব্রিউস্টার সাহেব বের করছেন, এই জন্য এটার নাম ব্রিউস্টারের সূত্র। এখন আমরা ব্রিউস্টারের সূত্রের সাহায্যে মাধ্যমের প্রতিসরণাঙ্কের সম্পর্ক স্থাপন করতে পারি। ব্রিউস্টারের সূত্রের সাথে
মাধ্যমের প্রতিসরণাঙ্কের সম্পর্ক। দেখেন আমার আলোকরশ্মি আপতিত হচ্ছে একটা মাধ্যমে সাইন ফাই, প্রতিসরিত হয়ে আরেকটা মাধ্যমে ঢুকতেছে সাইন ফাই বাই সাইন আর, এটা কি মিউ না? এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এবার একটা জিনিস খেয়াল করেন, ফাই প্লাস আর 90 ডিগ্রি হয়েছে, তাহলে আর সমান 90 মাইনাস ফাই লেখা যায়। তাহলে মিউ সমান সাইন ফাই বাই কস ফাই, মিউ সমান ট্যান ফাই। এই যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক জানা থাকলে ওই মাধ্যমের যে সমবর্তন কোণ, সেই সমবর্তন কোণ ফাই বের করা যায়। সুতরাং ফাই হচ্ছে এখানে সমবর্তন কোণ। এইটা ছিল প্রতিফলনে আলোর সমবর্তন। সেখান থেকে দেখেন এমসিকিউ টাইপ প্রশ্ন আসে এবং আপনারা ইজিলি ইনশাল্লাহ পারবেন। লাস্ট আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এখন আপনাদেরকে আমি একটা জিনিসের ব্যাখ্যা দিব। আমরা চ্যাপ্টারের শুরুর দিকে আমি যখন আপনাদেরকে ব্যতিচার পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম সুসঙ্গত উৎস হইতে হবে। সো তখন কিন্তু সুসঙ্গত উৎস কেন হতে হবে এটার গাণিতিক কোনো ব্যাখ্যা আমি দেই নাই। এখন এসে আমি আপনাদেরকে গাণিতিক ব্যাখ্যা দিব কেন সুসঙ্গত উৎস না হলে চরম বা অবম তৈরি হবে না। সো আমরা এখন একটু দেখি দুইটা উৎস থেকে যদি দুইটা আলোকরশ্মি বের হয় যাদের বিস্তার A1 এবং A2, ধরেন মনে করি তীব্রতা ও বিস্তার, মনে করি দুইটি আলোক উৎসের তীব্রতা যথাক্রমে আয়ন আই ও I2 আর বিস্তার যথাক্রমে A1 ও A2। এখন ধরেন আপনি দুইটা আলোক উৎস একই সাথে চালনা করতেছেন, একত্রে আলোক উৎস দুইটা কাজ করতেছে। তাহলে যদি আলোক উৎসদ্বয় একত্রে প্রজ্বলিত হলে, মানে আলোক উৎসদ্বয় একসাথে আপনি জ্বালিয়ে রাখছেন, তাহলে লব্ধি যে বিস্তার A ইকুয়ালস টু রুট ওভার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস থিটা। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার পাবো। দেখেন খেয়াল করেন, আমি তরঙ্গ যখন আপনাদেরকে পড়িয়েছিলাম তরঙ্গের সময় কিন্তু এই কথা বলছিলাম তরঙ্গগুলোকে ভেক্টর আকারে চিন্তা করা যায়। সেখান থেকে এটা আসতেছে যে এই যে দেখেন তরঙ্গ আসে কোথা থেকে, বৃত্তাকার গতি থেকে তরঙ্গ আসে। তাহলে এই যে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় এইটা A1, আর একটা বৃত্তের ব্যাসার্ধ যদি হয় A2, তাহলে একটার ব্যাসার্ধ A1 আর একটার ব্যাসার্ধ A2, কারণ ব্যাসার্ধটাই তো হচ্ছে বিস্তার। সুতরাং A1 এবং A2 লব্ধি কত? এই যে রুট ওভার A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2 A2 কস থিটা, এখানে মাঝখানের অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা এখান থেকে A স্কোয়ার সমান পাবো A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস থিটা। এখন তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক যদি হয়, A সমান হচ্ছে I, তাহলে A1 স্কোয়ার হচ্ছে I1, A2 স্কোয়ার হচ্ছে I2, আর 2 A1 মানে রুট ওভার I1, A2 মানে রুট ওভার I2 কস থিটা। সুতরাং এই যে দেখেন আমাদের তীব্রতা দুইটা আলোক উৎস একসাথে জ্বালালে এটা হচ্ছে লব্ধি তীব্রতা। এখন এই লব্ধি তীব্রতা কখন সর্বোচ্চ হবে কখন সর্বনিম্ন হবে সেটা দেখি। I ম্যাক্সিমাম ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 I2 cos 0 ডিগ্রি,
কারণ cos 0 ডিগ্রির মান 1। এখন দেখেন cos 0 ডিগ্রি মানে কি সমদশা, থিটাটা 0 ডিগ্রি, কোনো দশা পার্থক্য নাই। তাহলে দশা পার্থক্য না থাকলে দেখেন আমরা কি পাচ্ছি, সর্বোচ্চ উজ্জ্বল আলো পাচ্ছি। এবার একটু পিছনের দিকে রিমাইন্ডার দেই আপনাদেরকে, মনে আছে গঠনমূলক ব্যতিচারে সর্বোচ্চ উজ্জ্বল আলো পাচ্ছিলাম, কেন পাচ্ছিলাম? এই যে দেখেন গঠনমূলক ব্যতিচারে অ্যাঙ্গেলের ভ্যারিয়েশন দশা পার্থক্য 0 ডিগ্রি ছিল, এই কারণে আমরা সর্বোচ্চ তীব্রতা পাচ্ছিলাম। আর সর্বনিম্ন তীব্রতা যখন পাবো, অবশ্যই এটাকে আরেকটু অন্যভাবে লেখা যায়, √i1 প্লাস √i2 হোল স্কোয়ার। আর আই মিনিমাম, তাহলে i1 প্লাস i2 মাইনাস 2√i1i2 হবে, অথবা প্লাসই লিখি cos 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে বিপরীত দশায় থাকলে। থিটা 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পাবো i1 প্লাস i2 মাইনাস 2√i1i2, তার মানে √i1 মাইনাস √i2 হোল স্কোয়ার। এখন আসেন মজাটা দেখাই, দেখেন সমদশা এটা কি গঠনমূলক ব্যতিচার সবচেয়ে বেশি উজ্জ্বল, বিপরীত দশায় থাকলে এটা কি ধনাত্মক ব্যতিচার। এখন আপনারাই জাস্ট এইখানে এই আই মিনিমামটা দেখে একটু চিন্তা করে দেখেন, যদি √i1 √i2 মানে আয়ন i2 সমান না হয়, তীব্রতা 0 হবে? খেয়াল করেন, ধনাত্মক ব্যতিচারে আমার যদি অন্ধকার পেতে হয়, কোনো রকম আলো থাকবে না, তাহলে অবশ্যই আয়ন আর i2 কি হইতে হবে? সমান হইতে হবে। এখান থেকে সুসঙ্গত উৎস আসছে। যদি আমি দুইটা আলোক উৎসর বিস্তার, তীব্রতা, কম্পাঙ্ক সব এক না নেই, কখনো অন্ধকার ডোরা পাবো না। অন্ধকার ডোরা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আমার কি লাগবে? আমার অবশ্যই সুসঙ্গত উৎস থাকতে হবে, যাদের তীব্রতা এবং বিস্তার অবশ্যই সমান হবে, যাতে ধনাত্মক ব্যতিচারে আই মিনিমামটা কত আসে? 0 আসে। তাহলে এই যে দেখেন আই মিনিমাম 0 হবে, বা অন্ধকার ডোরা পেতে হলে আয়ন সমান i2 হতে হবে। তাহলে কেউ যদি আপনাকে এখন প্রশ্নটা করে যে তুমি দুটা আলোক উৎস নিছো, যে দুইটা আলোক উৎস সুসঙ্গত না, দেখেন কোশ্চেনগুলো আসলে খুব বেশি জটিল না, আমরা কনসেপ্ট পারলে কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়। আপনাকে যদি এখন কেউ কোশ্চেন করে দুইটা দ্বিচির রাখা হয়েছে পাশাপাশি, কিন্তু একটায় যে তীব্রতা আর একটায় সেম তীব্রতা দেই নাই, তাহলে ডোরা কি পাবো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, ডোরা পাবো, কিন্তু অন্ধকারটা তখন বোঝা যাবে না, মানে উজ্জ্বল এবং কম উজ্জ্বল ডোরা পাবো। আবার বলতেছি, আমি যদি একটা দ্বিচির পরীক্ষায় দুইটা উৎস সমদশায় না রাখি, সুসঙ্গত না রাখি, তাহলেও ডোরা পাওয়া যাবে, কিন্তু অন্ধকার ডোরা পাওয়া যাবে না। কেন? কারণ অন্ধকার হতে হলে আমার তীব্রতাটা কত হইতে হবে? লব্ধি তীব্রতা 0 হইতে হবে। সুতরাং এই ছিল আমাদের এই ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের সকল থিওরিটিক্যাল ডিটেলস। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এখান থেকে বোর্ডের গাণিতিক সমস্যা শেষ করে ফেলবো, তাহলে আমাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। ওকে, সো তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।